আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত 11টা নাগাদ অর্ণব ফিরল অফিস থেকে ঘরে এসে গিয়ে দেখলো ঘরটা আজ একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে। গায়ের কুট খুলে সাদা শার্টের উপরে বোতাম দুটো খুলতেই চোখ গেল বিছানার দিকে। কি আজব, কালকেই বিছানার চাদর চেঞ্জ করা হয়েছিল, তাহলে আজ আবার কে চেঞ্জ করেছে? সে কাবাট খুলতে আরেক দফা অবাক হলো। কাবাট ভর্তি শাড়ি দেখে এক পাশে তার সব জামা কাপড়, অন্য পাশে বিভিন্ন রঙের শাড়ি। অর্ণ মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তেই। চিৎকার করে বেহরুজ বেগমকে ডাকলো সে। বেলি বেগম ও বেহরুজ বেগম ঢুকলেন অর্ণর ঘরে। দেখলেন ছেলের কাবার্ডের সব জামা কাপড় ফ্লোরে ছুঁড়ে ফেলেছে। বেহরুজ বেগম বললেন, কি হচ্ছে অর্ণ, এসব ফেলছো কেন? অর্ণ দাঁত চিবিয়ে বলল, আমার ঘরে শাড়ি এলো কোথা থেকে? বেলি বেগম বললেন, তোমার বউয়ের জামা কাপড় তোমার ঘরেই তো থাকবে, তাই না? অর্ণ বলল, তার মানে এই কাজ তোমার? বেলি বেগম বলল, অবশ্যই আমার। অর্ণ বলল, নানু প্লিজ, যে কদিন দেশে আছে একটু শান্তিতে থাকতে দাও। বেলি বেগম গম্ভীর হলেন, মুখে কাঠিন্য বজায় রেখে বললেন, কবুল বলে বিয়ে করেছো, এখন অস্বীকার করছো? বউ মানো না, তাহলে বউকে বাড়ি রেখেছো কেন? অর্ণ বলল, খুব শীঘ্রই ডিভোর্স দিব আমি। বেলি বেগম বলল, তাহলে খুলনায় রেখে এসো ওকে। নাজনীন নামের ছেলেটা বেশ ভালো, শুনেছি নাজনীন ওকে খুব পছন্দ করে, ভালো থাকবে মেয়েটা। অর্ণর চোয়াল শক্ত হলো, বিরক্ত হয়ে বলল, ঘর থেকে বের হও তোমরা, ওই মেয়েকে বলো আমার ঘর পরিষ্কার করতে। বেলি বেগম বলল, ওকে কেন বলবো? অর্ণ বলল, আমি বলেছি তাই। বেলি বেগম বেহরুজ বেগমকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বেহরুজ বেগম সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন, মা ওর কথার মানে আমি বুঝতে পারছি না। বেলি বেগম হাসলেন, তারপর বললেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় জানিস নিশ্চয়ই। নিশার ঘরে এসে দেখলো কায়নাত শুয়ে আছে বিছানায়। তিনি ঘরে ঢুকে বললেন, আমার নাতি তোমার তার ঘরে ডাকছে, যাও গিয়ে দেখা করে এসো। কায়নাত ফট করে উঠে বসলো, চোখ কপালে তার। ওই লোক আবার ডাকছে কেন? তারপর বলল, আমাকে ডাকছে কেন নানি? বেলি বেগম বেশ বিরক্ত মেয়েটার উপর, স্বামীর প্রতি একটুও যত্নশীল নয় মেয়েটা। তিনি অসন্তুষ্ট হয়ে বললেন, জামাই ডাকছে, তুমি বিনা বাক্যে সেখানে হাজির হবে, তা না করে তুমি আমাকে প্রশ্ন করছো? কায়নাত মাথা নামালো, বিছানা থেকে নেমে ঘরের বাইরে পা রাখলো। ভীষণ রাগ হচ্ছে বেলি বেগমের উপর। অদ্ভুত কাজ করে যাচ্ছে আসার পর থেকেই। কায়নাত অর্ণর ঘরের সামনে এলো, দরজা খোলা। সে নক না করে ঘরে প্রবেশ করলো। দেখলো ফ্লোরে জামা কাপড় পরে আছে ছড়িয়ে ছিটিয়ে। ওয়াশরুমের দরজা শব্দ হতেই সেদিকে তাকালো। অর্ণ খালি গায়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। কোমরে টাওয়েল পেঁচানো, সুঠামদেহী পুরুষ, ভেজা চুল থেকে টিপ টিপ করে পানি ঝরছে বুক বেয়ে। কায়নাতের শ্বাস আটকে এলো, শুকনো ঢুক গিলল বারে বারে। অর্ণ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলল, চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছ? কায়নাত লজ্জা পেল ভীষণ, মিনমিন করে বলল, আপনি আমায় ডাকছিলেন? অর্ণ বলল, জামা কাপড় ভাঁজ করে কাবার্ডে গুছিয়ে রাখো। কায়নাত জামা কাপড় ভাঁজ করলো। দেখলো বেলি বেগম যে শাড়িগুলো কিনে এনেছেন সেগুলো এখানেও আছে। অর্ণর জন্য শাড়ি কিনেছে। কায়নাত নাক মুখ কুচকালো, অর্ণ শাড়ি পরবে কেন? সে সবকিছু গুছিয়ে পিছে ফিরে দেখলো অর্ণ সোফায় বসে আছে চোখ বন্ধ করে। কায়নাত নিঃশব্দে ঘর থেকে বের হলো। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই বেলি বেগম নিশার ঘরে কায়নাতকে ডাকলেন। এখন অনেক রাত, সবাই সবার ঘরে গিয়ে দাঁড় লাগিয়েছে। বেলি বেগম বসে আছেন বিছানায়। মহিলা একটু স্বাস্থ্যবান বটে। কায়নাত চুপটি করে বসলো তার পাশে। নিশা একটা শপিং ব্যাগ বেলি বেগমের হাতে দিতেই বেলি বেগম বললেন, এই শাড়ি পরে অর্ণর ঘরে যাবে এখন। কায়নাত বিস্ফোরণ চোখে তাকালো, এত রাতে অর্ণর ঘরে যাবে কেন, তাও আবার শাড়ি পরে? কায়নাত বলল, এই সময় শাড়ি কেন পরবো নানি? বেলি বেগম বললেন, আজকে থেকে তুমি সবসময় শাড়ি পরেই থাকবে। বলে শপিং ব্যাগ থেকে কালো রঙের একটা পাতলা সিল্ক শাড়ি বের করলেন। ব্লাউজ দেখে কায়নাত চোখ কপালে, এত বড় গলা কেন? সে কাচুমাচু করে নানির দিকে তাকিয়ে বলল, এই শাড়ি আমি পরতে পারবো না নানি। বেলি বেগম বলল, এই শাড়ি পরতে হবে তোমাকে, শুধু আজ নয়, প্রতিদিন রাতে এই শাড়িগুলোই তুমি পরবে। বেলি বেগম জোর করে কায়নাতকে শাড়িটা পরিয়ে দিলেন। লম্বা চুলগুলো খোপা করে দিয়ে শাড়ির আঁচল কাঁধে তুলে দিলেন। তারপর নিশার দিকে তাকিয়ে বললেন, কেমন লাগছে? নিশা ঠোঁট টিপে হাসলো, তারপর বলল, ভাইয়া পাগল হয়ে যাবে শিওর। পাতলা শাড়ি গায়ে জড়িয়ে কায়নাতের সর্বাঙ্গ শিরশির করছে, মনে হচ্ছে দেহের প্রতিটা ভাঁজ স্পষ্ট। সে ভীতু অনুনে বেলি বেগমের দিকে তাকালো। বেলি বেগম কায়নাতের হাত ধরে পাশে বসালেন। কায়নাতের থুতনি উঠিয়ে মিষ্টি এসে বললেন, তোমাকে তুই করে ডাকি নাতবউ। কায়নাত অনুমতি দিল। বেলি বেগম গাল ভরে হাসলেন, তারপর বললেন, আমার নাতিরে তোর সুন্দর লাগে না? কায়নাত সাথে সাথে জবাব দিল, এটা কেমন কথা নানি? বেলি বেগম বললেন, উত্তর দে। কায়নাত বলল, খারাপ লাগবে কেন? বেলি বেগম বলল, তোর পছন্দ হয়েছে নাতিরে? কায়নাত শুকনো রুখ গিলে বলল, উনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, আমার সবকিছুই উনি, স্বামীকে কারোর খারাপ লাগে কখনো? বেলি বেগম বলল, আমার নাতির বয়স জানিস নিশ্চয়ই, তার বয়স হয়েছে, কদিন পর বয়স আরো বাড়বে। এই বয়সে ওর বন্ধুরা বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চাও আছে, আমার নাতিরও ইচ্ছা হয় বাচ্চা কাচ্চার। থেমে আবারও বলল, সে কথা বাদই দিলাম, ওর বয়স হয়েছে, বয়ের দরকার আছে, কি বোঝাতে চাইছি বুঝতে পারছিস? কায়নাত মাথা নাড়ালো। বেলি বেগম মুচকে হেসে বললেন, ছেলেটা একটু রাগচোটা, কিন্তু মনটা ভীষণ ভালো, একবার যত্ন করে ভালোবেসে দেখ, তোর সুখ হবে। কায়নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি বিয়েটা মানেন না নানি। বেলি বেগম বলল, মুখে মুখে বলে কিন্তু মন
থেকে দেখ বিয়েটা ঠিকই মেনে নিয়েছে। কায়নাত বলল, তাহলে আমি কি করব? বেলি বেগম বুঝিয়ে বললেন কি করতে হবে, কিভাবে জামাইকে আঁচলের সাথে বেঁধে রাখতে হয়। সব শুনে কায়নাত হতভম্ব হয়ে নানির দিকে তাকালো, তওবা করে বলল, অসম্ভব। বেলি বেগম বলল, কি অসম্ভব? কায়নাত বলল, এসব আমি করতে পারবো না নানি। বেলি বেগম বলল, করতে হবে, না হলে সম্পর্ক স্বাভাবিক হবে কি করে? কায়নাত বলল, স্বাভাবিক হয়ে লাভ কি নানি, অস্বাভাবিকই থাকুক। নিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠল। শুয়ে শুয়ে সে নানি আর ভাবির আলাপ শুনেছে। কায়নাতের এহেন রিয়াকশন দেখে বলল, শুনেই এই অবস্থা, যখন এগুলো ঘটবে তখন কি হবে? নাক মুখ লজ্জায় লাল হয়ে এলো কায়নাতের। হাত কষলে বলল, আমাকে দিয়ে এসব হবে না। বেলি বেগম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। নিশার থেকে হালকা গোলাপি রঙের লিপস্টিক নিয়ে ওর ঠোঁটে লাগিয়ে দিয়ে শরীর ঢেকে জোর করে ঘর থেকে বের করে আনলেন। সিঁড়ি বেয়ে অর্ণর ঘরের সামনে এসে শাড়ির আঁচল একটু সরিয়ে দিয়ে বললেন, যা বলেছি তাই করবে। ঘরের দরজা নক করতেই অর্ণ দরজা খুলে দিল। দরজার সামনে নানিকে দেখে বলল, কি চাই? বলতে বলতে নিচে তাকালো। কাচুমাচু হয়ে কালো রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে কায়নাত। অর্ণ সাথে সাথে দৃষ্টি সরালো। কঠিন দৃষ্টি মেলে বেলি বেগমের দিকে তাকাতেই তিনি বললেন, কিছু চাই না, এই নাও তোমার বউকে দিয়ে গেলাম। বলেই তিনি হাঁটা ধরলেন উল্টো পথে। অর্ণ দরজা থেকে সরে দাঁড়ালো। ঘরের ভেতর যেতে যেতে বলল, সংসদে দাঁড়িয়ে আছেন কেন? কায়নাত শাড়ির আঁচল দিয়ে বিথার চেষ্টা করলো সর্বাঙ্গ ঢাকার। ঘরের ভেতর পা বাড়িয়ে দরজা চাপিয়ে দিল। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, লাগিয়ে দাও দরজা। কমগমে কণ্ঠস্বর তার। কায়নাত ভরকেছে বটে, শুকনো ঢুক গিলে দরজা লাগিয়ে পিছু করলো। দেখলো অর্ণ সোফায় পায়ের উপর পা রেখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কায়নাত গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসলো আর চোখে অর্ণর দিকে তাকালো। অর্ণ চোখ ছোট ছোট করে বলল, ইমপ্রেস করার চেষ্টা করছো? কায়নাত শুকনো ঢুক গিলে বলল, তা কেন করতে যাব? অর্ণ বলল, কি পরেছো এটা? কায়নাত বলল, শাড়ি। অর্ণ বলল, সব বের করে। কায়নাত বলল, আপনার চোখের সমস্যা বুঝলেন, আমি তো সব ঢেকেই পড়েছি। আপনার নজর খারাপ তাই এমন বাজে নজরে আমাকে দেখছেন। অর্ণ ঠোঁট কামড়ে দৃষ্টি দৃঢ় করলো, তারপর বলল, আমার নজর পড়লে সব ঝলসে যাবে বুঝলে। কায়নাত বুঝলো না, তারপর বলল, মানে? অর্ণ বলল, চুলে যেমন ক্ষত হবে তেমন নজরেও ঝলসে যাবে সারা সর্বাঙ্গ। কান বন্ধ হয়ে এলো কায়নাতের। মুখের রং পরিবর্তন হলো নিমিষেই। চোখ তুলে আর অর্ণর দিকে তাকাতে পারলো না। দাঁত চেপে বলল, খারাপ লোকের খারাপ খারাপ যত সব কথা। মাঝরাতে ঘুম হালকা হয়ে এলো অর্ণর। কিছুক্ষণ আগেই সে শুয়েছিল অফিসের কিছু কাজ করে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হলো সে। মনে হচ্ছে মোটা দড়ি দিয়ে কেউ শক্ত করে বেঁধে রেখেছে। অর্ণ রিমোট দিয়ে ঘরের লাইট অন করলো। পিট করে চোখ খুলে দেখলো এলোমেলো অবস্থায় কায়নাত জাপটে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। গোলাপি রাঙা ঠোঁট জোড়া উঁচু হয়ে আছে, মুখখানা একদম অর্ণর মুখোমুখি। শাড়ি খুলে বিছানায় গড়াগড়ি করছে। ব্লাউজের বড় গলা থাকার কারণে বক্ষবাজ স্পষ্ট। অর্ণর তন্দ্রা কেটে গেল মুহূর্তেই। শুকনো ঢুক গিলে চোখ বন্ধ করলো। অবাধ্য অনুভূতিগুলো হৃদমাজারে হানে দিতে খানিক পুরুষ সত্তা কেঁপে উঠল। প্রাপ্তবয়স্ক যুবক সে, এহেন অনুভূতি থেকে পালিয়ে যাওয়া বড্ড কষ্ট। নিজেকে সামলে রাখা বিশ্বযুদ্ধ থেকে কম নয়। অর্ণ চোখ খুললো। কায়নাতের শুকনো গোলাপি উষ্ঠে তার পুরুষালী খসখসে হস্ত রেখে স্লাইড করলো কিছুক্ষণ। মনে মনে ভাবলো, ঠুটে এসব কি লাগিয়েছে। কায়নাত ঘুম ঘুম চোখে চোখ খুলে বিড়বিড় করে বলল, মশা কামড়ায়। অর্ণ ছেড়ে দিল ওকে। কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে উঠে বসলো। পাতলা চাদর টেনে ওর শরীরের উপর দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। এখন আর ঘুম আসবে না। বারান্দায় গিয়ে সিগারেট ধরালো একটা। ভালো লাগছে না কিছু। জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে। না পারছে সহ্য করতে আর না পারছে কিছু করতে। আর এদিকে সকালবেলা ঘুম ভাঙলো কায়নাতের। মাথাটা কেমন ঝিম ধরে আছে, বুকের উপর ভারী ভারী লাগছে ভীষণ। সে চোখ মেলে তাকালো। অর্ণর পুরো ভার তার উপর। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে লোকটা। গায়ে শাড়ির ছিটে ফোটাও নেই। শ্বাস আটকে এলো তার। কষ্ট করে অর্ণকে সরিয়ে দিয়ে উঠে বসলো সে। বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করলো প্রথমে। তারপর অর্ণর বদন পানে তাকিয়ে দেখলো গভীর ঘুমে আচ্ছন্ন লোকটা। খারাপ লোক, ঘুমের সুবিধা নাই। কেমন জল্লাদ লোক ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছে। জান বেরিয়ে যাচ্ছিল আর একটু হলে। কায়নাত পিটপিট করে পা ফেললো। অর্ণর একদম অতি নিকটে এসে এলোমেলো চুলগুলো একটু হাত বুলিয়ে দিল। অর্ণর হালকা কাচলে ঠোঁট দেখে ঠোঁট টিপে হাসলো মেয়েটা। কেমন করে বাবুদের মতো ঘুমিয়ে আছে ঠোঁট ফুলিয়ে। কাবার থেকে একটা খয়েরি রঙের কাতান শাড়ি বের করলো সে। ধারিবাস নানু শ্বশুরির শাড়ি ছাড়া কিছুই কিনে দিল না। জামা কাপড় কিনে দিলে কি ঠাডা পড়তো। কায়নাত ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে বারান্দার দরজা খুলে দিল। অন্য বারান্দাটা বেশ বড়। এখানে কিছু ফুল লাগাতে হবে, না হলেই না বারান্দা মনে হবে। সে কাপড় শুকাতে গিয়ে ঘরের ভেতর এলো। অন্য শরীরে শুধু একটা ট্রাউজার, তাছাড়া একটা সুতোও নেই। কায়নাত মুখ বাঁকালো। বজ্জাত একটা। জেগে থাকলেই শুরু হবে গম্ভীরগিরি। একটু হাসি খুশি থাকতে কি কষ্ট হয়। কায়নাত আয়নার সামনে গিয়ে শাড়ি ঠিক করতে করতে দেখলো ঘাড়ের একটু নিচে সেই দিনের মতো একটা কালচে দাগ। মেয়েটার বদন চিন্তিত হলো। ব্যাপার কি, এমন কেন হচ্ছে? মশা কামড় দিলে তো এমন কালো কালো হয় না। সে সেখানে হাত ছোয়ালো। হালকা ব্যথা অনুভব হতেই চোখ খিচে বন্ধ করে ফেললো। কায়নাত দরজার দিকে তাকিয়ে দেখলো উপরের ছিটকানি লাগানো। সে আশেপাশে চেয়ার খুঁজলো। দেখলো তুলোর মতো একটা টুল জাতীয় কিছু একটা আছে বারান্দায়। ওটা এনে দরজার সামনে রাখলো। ভারী বিপদ। এত লম্বা কেন দরজা? নাকি সেই বেশি খাটো? পা উঁচু করেও নাগাল পেল না বেচারি। হতাশ হয়ে নামতে গেলে ঠাস করে পড়ে গেল ফ্লোরে। মাগো বলে চিৎকার করতেই অন্য ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসলো। ঘুম ঘুম চোখে দরজার পাশে তাকালো। কায়নাত পায়ে হাত দিয়ে ফুপাচ্ছে। অর্ণ হতভম্ব হয়ে এগিয়ে এলো ওর কাছে। ব্যস্ত হাতে কায়নাতের ব্যথাতুর পা আঁকড়ে ধরে বলল, হোয়াট হ্যাপেন, হোয়াই আর ইউ ক্রাইং? কায়নাত ফুপিয়ে বলল, পড়ে গেছি, পায়ে ব্যথা পেয়েছি। অর্ণ পাশে তাকিয়ে স্টোরেজ টুল দেখে যা বোঝার বুঝে গেল। দাঁত কিরমির করে বলল, আর ইউ স্টুপিড, কি করছিলি এটা দিয়ে? কায়নাত ভীতু চোখে তাকালো। ভেজা আঁখি মেলে বলল, বাইরে যাচ্ছিলাম, আমার
কলেজ যেতে লেট হবে। অর্ণ বলল, এখন কয়টা বাজে? এই 7 সকালে তোমার কলেজ আছে? কায়নাত মাথা নিচু করলো, মিনমিন কণ্ঠে বলল, নিচে যাচ্ছিলাম। অর্ণ ফুস করে নিঃশ্বাস ফেললো। কায়নাতকে পাজাগুলো তুলতে মেয়েটা চমকে উঠলো, কিছুটা ভরকানো স্বরে বলল, আল্লাহ, কি করছেন আপনি? অর্ণ বিছানায় ওকে বসিয়ে দিয়ে বলল, খাবো তোমাকে। কায়নাত বলল, ছি। অর্ণ চোখ গরম করে তাকালো, তারপর কায়নাতের পায়ের কাছে শাড়ি উপরে উঠাতে নিলে কায়নাত চিৎকার করে বলে উঠল, অসভ্য পুরুষ, ছেড়ে দে আমাকে। অর্ণ রেগে শাড়ি হাঁটুর উপরে উঠালো, কটমট করে বলল, আপনার সাহস দিন দিন বেড়েই চলেছে। কায়নাত শুকনো ডুব গিলল, অর্ণর দিকে আরেকটু চেপে বসে বলল, আমার পায়ের দিকে তাকাবেন না দয়া করে। অর্ণ ফুস করে নিঃশ্বাস ফেললো, মাথা মুটা কি এমনিই বলে? সে ফার্স্ট এইড বক্স বের করে পাওয়ার ফ্লাম স্প্রে করে ওর পায়ে স্প্রে দিয়ে দিল। শাড়ি ঠিক করে দিয়ে কায়নাতের মাথায় টুকা মেরে বলল, ভালো হয়ে যান, বুঝলেন? কায়নাত বলল, খারাপ করেছিলাম? খারাপ তো আপনি। অন্য কোনো কথা বলল না, কাবার থেকে নিজের প্রয়োজনীয় সবকিছু বের করে ওয়াশরুমে চলে গেল। কায়নাত বিছানায় বসে বসে কিছুক্ষণ গড়াগড়ি করলো। আজ কি কলেজে যাওয়া হবে না? আজ যে সুরঞ্জনা আর মুনিয়ার সাথে দেখা করার কথা। অর্ণ ফ্রেশ হয়ে বের হলো, কিছুক্ষণ পর রেডি হয়ে ঘরের দরজা খুলে দিল। কায়নাতের দিকে তাকিয়ে পকেটে হাত গুজে বলল, কাল এসেছেন ভালো কথা, তাই বলে প্রতিদিন এই ঘরে থাকার আশা করবেন না। নাও গেট আউট অফ মাই রুম। কায়নাত হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলতে বলতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ব্যথা কমেছে, শাড়ির আঁচল কোমরে গুজের আগে গজগজ করতে করতে ঘর থেকে বের হলো। ঘরের বাইরে গিয়ে অন্যর দিকে তাকিয়ে বলল, আমার মতো একটা ভালো বউ পেয়েছেন বলে এখনো সুস্থ আছেন, অন্য কেউ হলো মেরে এতক্ষণ হসপিটালে পাঠাতো আপনাকে। বলে মুখ বাঁকালো, হাঁটা ধরলো সিঁড়ির দিকে। অন্য দাঁতে দাঁত চেপে মেয়েটার কথা হজম করলো। নিহাত মেয়েটার মার খাওয়ার ভয়ে আগে থেকে কেটে পড়েছে, না হলে নিশ্চিত ওই গালরুতোই 5 আঙ্গুলের ছাপ পড়ে দিত। আর এদিকে ক্যাম্পাসের মাঠে বসে আছে নিশা, কায়নাত ও কায়নাতের নতুন ফ্রেন্ড জুনাইরা আর দীপ্ত। খানিকক্ষণ আগে মুনিয়া এসেছিল কলেজ গেটের সামনে। কায়নাত দেখা করে এসেছে। সুরঞ্জনাদের বাসা এবং মুনিয়ার কলেজ এখান থেকে অনেক কাছে। কয়েকদিন আগে সুরঞ্জনাদের বাসায় গিয়েছিল সে আর নিশা। বাড়িতে কেউ এই ব্যাপারে কিছু জানে না, জানলেও কিছু বলবে না, তবে না বলে যাওয়ায় নিশ্চয়ই ভীষণ রাগ করবেন। দীপ্ত দূর পথে কলেজ গেটের দিকে তাকিয়ে বলল, আমাকে বাসায় ফিরতে হবে আজ, তাড়াতাড়ি, তোমরা থাকো আমি যাই। জুনারা বলল, গো কেয়ারফুলি। নিশা দীপ্তর দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, সিনিয়র সিস্টার, আজ আমি যাচ্ছি, তাহলে নেক্সট টাইম তোমাকে নিয়ে ঘুরতে যাব। নিশা দারুণ হেসে বলল, আই উইল ডেফিনেটলি গো ডার্লিং। দীপ্ত মুচকে হেসে প্রস্থান করলো। কায়নাত মাথা চাকিয়ে বলল, দীপ্ত খুব দুষ্ট হয়ে যাচ্ছে, সিনিয়র আপুর সাথে প্রেম করতে চাই, ভাবা যায়? জুনাইরা খিলখিল করে হেসে উঠে বলল, হি রিয়েলি লাইক নিশা আপু। কায়নাত বলল, জানি, তবে বেচারা নিশ্চিত ছেঁকা খাবে। নিশা বলল, আমি এত নিষ্ঠুর নই কায়নাত, মনের এক কোনায় ওকে একটুখানি জায়গা দেওয়াই যায়। কায়নাত বলল, ওকে, তাহলে বাড়ি গিয়ে প্রেম ভাইকে গিয়ে এই কথা বলবো, কেমন? নিশা মুখটা একটু করে ফেললো, কায়নাতের দিকে চোখ পাকিয়ে বলল, তুমি আমার ভাবি নাকি শত্রু বলো তো? কায়নাত বলল, অবশ্যই আমি তোমার ভালো কিউট সুন্দরী একমাত্র ভাবি। নিশা গাল ফোলালো। জুনাইরা অবাক কণ্ঠে বলল, হেই, তোমরা কি বলছো এসব? কায়নাত বিবাহিত? নিশা চোখ পিটপিট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ডকে বলনি তুমি বিবাহিত? কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, প্রয়োজন মনে করিনি। নিশা দীর্ঘশ্বাস ফেলে জুনাইরাকে বলল, আমার বড় ভাইয়ের ওয়াইফ কায়নাত। জুনাইরা বলল, এত ছোট বয়সে বিয়ে আসলেই? নিশা বলল, হ্যাঁ। তারপর তিনজন মিলে বিয়ে নিয়ে টুকটাক কথা বলল। আজ নিশা তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া বাদ দিয়ে কায়নাতের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। মাঝে মধ্যেই দেওয়া হয়, তখন আরো নিশার ফ্রেন্ডরা জয়েন করে। কলেজ থেকে বাড়ি ফিরলে বিকেলে আর দুজন রিক্সা করে অনেক জায়গায় ঘুরেছে। কায়নাত থাকায় নিশার বেশ ভালোই কেটেছে দিন। মেয়েটা বড্ড মিশুক, আদুরে, কিছু মুখ ফুটে বলার আগেই বুঝে যায় ভাবির বদনে একদম ছোট বোন হয়ে গেছে সে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।